আচ্ছা, প্রথমত হচ্ছে কারচপ রিলেশন, যেটা মানে কারচপ রিলেশনটা বেসিক্যালি কি? কারচপ রিলেশন হচ্ছে চেঞ্জ ইন এনথ্যালপি ফর এ রিয়াকশান। মানে ধরো আমরা কি বলছি, যে আমাদের কাছে ট্যাবুলেটেড নর্মালি একটা ডাটা থাকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ এ রিয়াকশান অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট। এবার স্ট্যান্ডার্ড স্টেট মানে কি? স্ট্যান্ডার্ড স্টেট মানে নর্মালি ধরে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড স্টেট কথাটা কেন আসে? বেসিক্যালি মানে যেটা ওই অনিশার ওই প্রেশার ডিপেন্ডেন্সির যে ব্যাপারটা, সেইটারও উত্তর একসাথেই দেওয়া হয়ে যাবে। মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা যে চেঞ্জ ইন এনথ্যালপি ফর এ রিয়াকশান যে পার্টটা বলছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এনথ্যালপির কেন চেঞ্জ হচ্ছে, এনথ্যালপির কেন চেঞ্জ হচ্ছে, যে না যে রিয়াকশান হচ্ছে, যে কেমিক্যাল রিয়াকশানের জন্য যে এনথ্যালপি চেঞ্জ হচ্ছে। এত লোক আসতে থাকে না, বাবারে বাবা, কনসেন্ট্রেট করাই কঠিন বিষয়, কি আমি অত পারি না। যাই হোক, তো তাহলে এই চেঞ্জ ইন এনথ্যালপি ব্যাপারটা হচ্ছে রিয়াকশানের জন্য, মানে শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশান মানে এই যে বন্ড ব্রেকিং বা বন্ড মেকিং যেটা হচ্ছে, তার জন্য যে এনথ্যালপি চেঞ্জ হচ্ছে, তার জন্য যে এনথ্যালপি চেঞ্জ হচ্ছে সেইটুকু আমাদের চাই। এবার সেইটুকু যদি চাইতে হয়, তার মানে কি? তার মানে বাকি যে ফ্যাক্টরগুলো, মানে টেম্পারেচার, প্রেশার, এই যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলোকে আমাকে কনস্ট্যান্ট করে দিতে হবে। মানে কোনো একটা পার্টিকুলার প্রেশার বা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, যখন রিয়াক্ট্যান্টের টেম্পারেচার এবং প্রোডাক্টের টেম্পারেচার, রিয়াক্ট্যান্টের প্রেশার এবং প্রোডাক্টের প্রেশার বোথ আর ইকুয়াল, মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হতে হতে টেম্পারেচারে চেঞ্জ হয়ে গেছে বা প্রেশারে চেঞ্জ হয়ে গেছে, এরকম হওয়া যাবে না। রিয়াক্ট্যান্টও যে টেম্পারেচারে আছে, প্রোডাক্টও সেই টেম্পারেচারে আছে, রিয়াক্ট্যান্টও যে প্রেশারে আছে, প্রোডাক্টও সেই প্রেশারে আছে। এই রকম যদি রাখতে পারি, তাহলেই আমরা একমাত্র আমাদের যেটা ডিজায়ার ভ্যালু, মানে যে বন্ড ব্রেকিং বা বন্ড মেকিংয়ের জন্য যে এনথ্যালপি চেঞ্জ হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার জন্য, তাহলে সেটা পাবো। এবার সেই জন্য কি করে? সেই জন্য লোকজন প্রথমত প্রেশার ডিপেন্ডেন্সটাকে এলিমিনেট করার জন্য বা প্রেশার ডিপেন্ডেন্সের ব্যাপারটাকে আরও সোজা করার জন্য প্রথমত লোকজন ওই স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্টটা নিয়ে আসে। যে স্ট্যান্ডার্ড স্টেট মানে যে প্রেশারটাকে 1 বার প্রেশার ধরে নেয়, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে একরকম, সেটা আগের দিন যেমন বলেছিলাম, লিকুইডের ক্ষেত্রে একরকম, সলিডের ক্ষেত্রে একরকম, সেরকম হচ্ছে। কিন্তু মানে যেটা যে স্টেটে আছে সেই করসপন্ডিং স্টেটে, মানে যদি গ্যাসিয়াস স্টেটের কথা বলি, প্রেশারটাকে 1 বার ধরে নেওয়া হয়। তাতে করে এটা কি হয়, যে প্রেশার ডিপেন্ডেন্সিটাকে এলিমিনেট করা গেল, 1 বার প্রেশার ধরে নেওয়া হয়। এবার 1 বার প্রেশার শুধু না, স্ট্যান্ডার্ড স্টেট বলতে গেলে বলা হয় যে 1 বার প্রেশার এবং গ্যাসটা যখন আইডিয়াল গ্যাস, এইটা বলা হয়। এইবার এখন প্রশ্ন হচ্ছে, 1 বার প্রেশারে কি গ্যাসটা আদৌ আইডিয়ালি বিহেভ করে? গ্যাসটা তো আইডিয়ালি বিহেভ করে না 1 বার প্রেশারে। আর গ্যাস আইডিয়ালি বিহেভ করতে গেলে আরও অনেক লো প্রেশারে যেতে হবে, মানে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় গ্যাস আইডিয়ালি বিহেভ করে। তার মানে তাহলে আমি কি করে আমি প্রেশারটাকে ভ্যারি করব? মানে আমি একটা প্রেশারে 1 বার প্রেশারের ভ্যালু আমার কাছে জানা আছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কন্ডিশন। 1 বার প্রেশারে কোনো একটা রিয়াকশানের জন্য এনথ্যালপি অফ ফর্মেশন বা এনথ্যালপি অফ দ্য রিয়াকশান আমার জানা আছে, স্ট্যান্ডার্ড মোলার এনথ্যালপি অফ রিয়াকশান যাকে বলছি, সেটা আমার কাছে এক্সপেরিমেন্টাল ভ্যালু জানা আছে। এবং তার সাথে টেম্পারেচারটা হচ্ছে 298 কেলভিন, মানে রুম টেম্পারেচারে, যে টেম্পারেচারে নর্মালি রিয়াকশান হয়, মানে করে হয়তো অর্গানিক ইনঅর্গানিকের লোকেরা, তো সেই টেম্পারেচারে আমার কাছে ভ্যালু জানা আছে। তাহলে এবার আমি তো ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমার রুম টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমার চেঞ্জ ইন এনথ্যালপি ফর এ রিয়াকশান আমার কাছে জানা আছে। কিন্তু সেই ডেটাটাকে কাজে লাগিয়ে আমি 35 ডিগ্রি, মানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো একটা রিয়াকশান হচ্ছে সামহাউ, সেই রিয়াকশানের চেঞ্জ ইন এনথ্যালপি জানতে চাই। বা 1 বার প্রেশারে, যেটাকে আমি বলেছিলাম আইডিয়াল গ্যাস ধরে আমার কাছে একটা ভ্যালু জানা আছে, কিন্তু আমি এবার ওই 1 বার প্রেশারে রিয়েল গ্যাসের জন্য, কিন্তু আমার তো রিয়াকশানটা আইডিয়াল গ্যাস দিয়ে হচ্ছে না, রিয়াকশানটা হচ্ছে রিয়েল গ্যাস দিয়ে। তাহলে ওই 1 বার প্রেশারে রিয়েল গ্যাসের যে রিয়াকশান হচ্ছে, তার জন্য চেঞ্জ ইন এনথ্যালপি আমি জানবো কি করে? বুঝতে পেরেছো? তার মানে টেম্পারেচারের যে ব্যাপারটা বললাম, যে আমার কাছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য জানা আছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইটা জানার জন্য আমার টেম্পারেচার ডিপেন্ডেন্স একটা ল লাগবে, সেইটা হচ্ছে কারচপ ল।
আর প্রেশার ডিপেন্ডেন্সিটা নর্মালি কোথাও থাকে না, সেটা মানে এই ওই স্যারের বইতে আছে, আর ওই স্যার আমাদের পড়িয়েছিল বলে ওই আমিও বলছি, বা স্যার থাকলে স্যারও হয়তো তোমাদের পড়াতো, তাই আমি বলেছি টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা নর্মালি আসে না। ওইটার ব্যাপারটা ওরকম যে একবার প্রেশারে আইডিয়াল গ্যাসের জন্য একবার প্রেশারে আমার কাছে ডেটা আছে, কিন্তু আমি আমার তো রিয়াকশানটা হচ্ছে রিয়েল গ্যাস নিয়ে, আইডিয়াল গ্যাস তো এক্সিস্ট করে না, রিয়েল গ্যাস নিয়ে আমার রিয়াকশানটা হচ্ছে। তাহলে রিয়েল গ্যাসের জন্য আমি কি করে জানবো, রিয়েল গ্যাসের জন্য আমি ওই ডেটাটাকে কি করে কাজে লাগাবো, তার জন্যই প্রেশার ডিপেন্ডেন্সিটা আসে। এই হচ্ছে গিয়ে টেম্পারেচার ডিপেন্ডেন্সি, যেখান থেকে কারচফ ল আসছে। আর প্রেশার ডিপেন্ডেন্সি যেখান থেকে এই আগের দিন বলে দিয়েছিলাম যে এইচ রিয়েল মাইনাস এইচ আইডিয়াল, যেটা বলে দিয়েছিলাম না কি একটা ইকুয়েশন ছিল, ইন্টিগ্রেশন অফ 0 to P0 আলফা টি মাইনাস 1 ভিডিপি, এরকম একটা ছিল। তাহলে এখান থেকে হ্যাঁ ওখানে ওই যে ডেল এইচ 2 equal to 0 ডেল এইচ 3 equal to 0 ওই পার্টটা বুঝতে পারছি। ওইটা আইসোথার্মাল প্রসেস বলে। ডেল এইচ আইডিয়াল গ্যাসের জন্য আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে ডেল এইচ ইকুয়ালস টু কি সিপি ডিটি। এবার আইসোথার্মাল প্রসেস মানে তো ডিটি 0, সেই জন্য ডেল্টা এইচ 0। ঠিক আছে, এইটা আর কি। আর ওই আরেকজন তুমি যেটা জিজ্ঞাসা করছো কারচফ ল, তাহলে কারচফ লটা হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্সের জন্য আসে। এবার বলা হচ্ছে যে আমি কোনো একটা টেম্পারেচারে T1 টেম্পারেচারে ধরো আমি বলে দিলাম যে আমার ওই চেঞ্জ ইন যেটা T1 টেম্পারেচারে রিয়াকশানের জন্য চেঞ্জ ইন এনথালপি হচ্ছে ডেল্টা আর এইচ T1 এইটা। এবার আমি বার করতে চাই T2 টেম্পারেচারে, এবার আমি বার করতে চাই T2 টেম্পারেচারের জন্য চেঞ্জ ইন এনথালপি, তাহলে কি হবে সেইটার জন্যই ওই যে ওই ডি অফ ডেল্টা আর এইচ এইটা বাই হচ্ছে ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটা ইকুয়ালস টু ডেল্টা আর সিপি বার হয়। মানে এটাও যদি এইচ বার বলি, যেখানে ডেল্টা আর এইচ বার এইটা কি, এইটা হচ্ছে চেঞ্জ ইন মোলার এনথালপি ফর এ রিয়াকশান, আর ডেল্টা আর সিপি হচ্ছে গিয়ে চেঞ্জ ইন মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ফর এ রিয়াকশান। এই আর ফর হচ্ছে রিয়াকশান। এইবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইটা হচ্ছে গিয়ে কি, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল form of Kirchhoff's differential form of Kirchhoff's equation. হ্যাঁ কারচফ ইকুয়েশন, এইটা হচ্ছে এইটা। এইবার যদি আমি এখান থেকে আমার কাছে T1 এর আমি জানি, এবার আমি T2টা বার করতে চাই, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করব যে ডেল আর এইচ T1 থেকে ডেল আর এইচ T2, তাহলে ডি অফ ডেল আর এইচ বার এইটা ইকুয়ালস টু ডেল্টা আর সিপি ডিটি। তাহলে যখন ডেল্টার এইচ T1 ছিল তখন টেম্পারেচার ছিল T1, যখন ডেল্টার এইচ T2 হলো তখন টেম্পারেচার হলো T2। তাহলে এর জন্য আমি তাহলে এবার এইটাকে ইন্টিগ্রেট করলে আমি ইন্টিগ্রেটেড ফর্মটা পেয়ে যাব। এইবার এইখানে দুটো ব্যাপার আছে, একটা 1 নম্বর কেস হচ্ছে ডেল্টা আর সিপি, যেটা ডেল্টা আর সিপি বা সিপি বার আর কি, ডেল্টা আর সিপি বার যেটা, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 অ্যান্ড T2, মানে T1 থেকে T2র মধ্যে যদি ডেল্টা আর সিপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় তাহলে আমার একটা হবে, তাহলে ডেল্টা আর সিপিটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, তাহলে এইটা ডিটি হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ডেল্টা আর সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার within the temperature range T1 and T2, এইটা একটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার এটা কি হয়ে যাবে, এটা ভীষণ সিম্পল হবে যে ডেল্টা আর এইচ T2 সেইটা ইকুয়ালস টু হবে ডেল্টা আর এইচ বার T1, এইচ বার হবে প্লাস হচ্ছে ডেল্টা আর সিপি বার T2 মাইনাস T1, এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে, আর একটা 2 নম্বর কেস আর একটা হতে পারে যে ডেল্টা আর সিপির হয়তো একটা এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে, সেটাই আগের দিন বলেছিলাম, ওই যেমন আলফা প্লাস হচ্ছে গিয়ে বিটা ইন্টু টি প্লাস গামা ইন্টু টি স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম একটা হচ্ছে এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স ডেল্টা আর সিপির মধ্যে আছে। তখন এটাকে সেরকমভাবে ইন্টিগ্রেশন করতে হবে, করে সেখান থেকে ডেল্টা আর এইচ বার T2 ভ্যালু সেরকম একটা আসবে। এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে কারচফ ল।
ঠিক আছে এইটা। আর প্রেশার ডিপেন্ডেন্সটা কি, প্রেশার ডিপেন্ডেন্সটা তো বললাম, ওইটার হচ্ছে ওই রকম ব্যাপার যে আমার কাছে 1 বার প্রেশারে আইডিয়াল গ্যাসের জন্য আমার কাছে ভ্যালু আছে, কিন্তু আমার তো রিয়াকশান হচ্ছে রিয়েল গ্যাসের মধ্যে। তাহলে আমাকে তার মানে কি, তার মানে আমাকে আগে রিয়েল গ্যাসে নিয়ে যেতে হবে। সেইটা আমি কি করে নিয়ে গেছিলাম, সেইটা ওরকমভাবে ভেঙে ভেঙে নিয়ে গেছিলাম যে প্রথমে রিয়েল গ্যাস আছে, তাকে প্রথমে একই টেম্পারেচার একই প্রেশারে রেখে প্রথমে আগে আইডিয়াল গ্যাসে নিয়ে গেলাম, তারপরে আইডিয়াল গ্যাস থেকে না প্রথমে একই প্রেশার না, প্রথমে হচ্ছে তার প্রেশার চেঞ্জ করলাম। প্রথমে রিয়েল গ্যাস আছে টেম্পারেচার টি আর P0 প্রেশারে, তাহলে সাকে আগে প্রথমে লো প্রেশারে নিয়ে গেলাম যাতে করেও আইডিয়াল গ্যাস হতে পারে। তাহলে প্রথমে আগে রিয়েল গ্যাসটাকে 0 বার প্রেশারে নিয়ে গেলাম যাতে করেও আইডিয়াল গ্যাস হতে পারে, তারপরে সেখান থেকে এবার প্রেশারটাকে এবার এই রিয়েল গ্যাসটাকে আইডিয়াল গ্যাসে কনভার্ট করলাম প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, তারপরে এবার ওই আইডিয়াল গ্যাসের এইবার আমি যে প্রেশারটা বাড়ালাম। তাহলে আমি কি করলাম, তাহলে আমি রিয়েল গ্যাসের যেটা মানে যেটা আমার অ্যাকচুয়ালি যে দরকার সেই গ্যাসের জন্য ওই P0 প্রেশারে আমি চেঞ্জ ইন এনথালপিটা পেলাম। মানে ফাইনালি যেটা বার করেছি রিয়েল গ্যাসের জন্য P0 প্রেশারে ওই চেঞ্জ ইন এনথালপি, এইটা হচ্ছে ব্যাপার। এবার দিদি, হ্যাঁ বলছি যে ওখানে যে স্টেপ 3-তে আমরা যখন আইডিয়াল গ্যাসের মানে প্রেশারটা বাড়িয়ে P0-তে নিয়ে যাচ্ছি, তখন তো আইডিয়াল গ্যাসটা আবার রিয়েল গ্যাসের মতন বিহেভ করতে শুরু করবে না? না, সেটা করতে দিচ্ছি না, সেটা জোর করেই রেখে দিয়েছি, কারণ ওখানে তো আবার টেম্পারেচারের ব্যাপার আছে, টেম্পার কনস্ট্যান্ট রেখে দিয়েছি, নিম্নচাপ উচ্চ উষ্ণতা হতে হবে না, টেম্পারেচার তো বাড়তে দিইনি। ও মানে দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে তবেই আইডিয়াল গ্যাসের রিয়েল গ্যাসের মতন বিহেভ করবে। ওখানে যেহেতু একটা হচ্ছে ওই জন্য হচ্ছে না। না হচ্ছে না, হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। বুঝেছো, এইরকম আর কি ব্যাপার। তো প্রেশার, হ্যালো দিদি, হ্যাঁ একটা প্রবলেম বইয়ে সলিউশন করা ছিল, ওই সলিউশনটা বুঝতে পারছি না ঠিক। ও বইয়ের সলিউশন ওই তুমি কি আমাকে পাঠিয়েছিলে? না না, সলিউশনটা বইয়ে করা আছে, ওই তুমি কি আমাকে পাঠাবে, ওটা হোয়াটসঅ্যাপে পাঠাবে। কিন্তু কিভাবে, মানে বই থেকে? হ্যাঁ ওটাই, এখানে তো ঠিক আছে। বললে তো বাকিরা করেনি, খুব অসুবিধা হবে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি তারপরে বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার বল, আর কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, যদি আর কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে আজকে বলছি যে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। আচ্ছা, এই অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারটা কি, এটা বেসিক্যালি ওই আর কি ওই যে মানে হাইড্রোকার্বনের যে কম্বাশন হয়, মানে হাইড্রোকার্বনের যে দহনগুলো হয়, মানে হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশানের ফলে যে দহন হয়, সেই দহনে মানে যে ফ্লেমটা পাওয়া যায়, সেই ফ্লেমের টেম্পারেচারটা আর কি জানার দরকার পড়ে। এইবার মানে এটার মানে বেসিক্যালি ব্যাপারটা কি, মানে ফিজিক্যালি যদি ফিজিক্যাল কেমিস্ট্রির এতে যদি বলি যে মানে এই যে মানে যদি কোনো এই এক্সোথার্মিক রিয়াকশান বা এন্ডোথার্মিক রিয়াকশান যেগুলো বলছি, সেই রিয়াকশানগুলোর ক্ষেত্রে যদি আমি ওই যেটা মানে এখানে ওই একই প্রবলেম যে যদি টেম্পারেচার আর প্রেশারকে যদি কনস্ট্যান্ট রেখে দিতে হয়, মানে আমি তো যে চেঞ্জ ইন এনথালপি পেতে চাইছি কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে, সেইটা শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশানটার জন্য চেঞ্জ ইন এনথালপি মোলার এনথালপিটা পেতে চাইছি। তাহলে কেমিক্যাল রিয়াকশানের জন্য মানে বন্ড ভাঙছে বা বন্ড গড়ছে, তার জন্য যে চেঞ্জ ইন এনথালপি হচ্ছে সেইটা পেতে চাইছি। তাহলে সেইটা যদি পেতে চাই, তাহলে ওর ওপর যে টেম্পারেচার বা প্রেশারের যে এফেক্টটা আছে সেইটাকে আমাকে সামহাও কোনোভাবে আর কি বন্ধ করে দিতে হবে। তাহলে তার জন্য আমি যদি টেম্পারেচার আর প্রেশারকে যদি কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে এই যে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিয়াকশানগুলো যে হচ্ছে, তাহলে এক্সোথার্মিক রিয়াকশান হওয়ার ফলে কিছু পরিমাণ হিট এক্সট্র্যাক্ট করে দিচ্ছে, আর এন্ডোথার্মিক রিয়াকশান হওয়ার ফলে রিয়াকশানটা কিছু পরিমাণ তাপ নিচ্ছে। তাহলে এই যে কিছু পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে বা কিছু পরিমাণ তাপ নিচ্ছে, তার ফলে তো রিয়াকশান মিডিয়ামের একটা চেঞ্জ হচ্ছে। এবার এই যে তাপ নিচ্ছে বা তাপ ছাড়ছে, তার জন্য সাথে সাথে তাপটাকে ডিসিপেট হতে হয়, মানে অন্য কোনোভাবে তাপটাকে আর কি ডিসিপেট হতে হবে, মানে যে ঘাটতিটা হচ্ছে বা যে অতিরিক্ত ব্যাপারটা আসছে, তাপটা নিচ্ছে বা তাপটা ছাড়ছে, সেটা কোনো না কোনোভাবে প্রশমিত হতে হবে। তো
তো সেটা কিভাবে হতে পারে? আমি তো টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট রেখে দিই, তার মানে তাড়াতাড়ি করে কোনো একটাভাবে তাপটাকে ডিসিপেট হয়ে যেতে হবে। কিন্তু দেখা যায় অনেক বেশিরভাগ রিয়াকশনের ক্ষেত্রে এই তাপটা তাড়াতাড়ি করে ডিসিপেট হতে পারে না। তখন সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়ালি টেম্পারেচারে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রিয়াক্ট্যান্ট যে টেম্পারেচারে ছিল প্রোডাক্টের টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে কমে যাওয়ার ফলে এই যে কতটা চেঞ্জ হচ্ছে বা বেড়ে গিয়ে বা কমে গিয়ে কি টেম্পারেচার হচ্ছে এরকম এই ব্যাপারটা, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ফ্লেম টেম্পারেচার। মানে এইটাকে এবার যদি এটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেসে হয় তাহলে তখন সেই টেম্পারেচারটাকে বলা হবে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এবং অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার কি, তার একটা ওই ম্যাথামেটিক্যাল আর কি বের করব এখন, তাহলে আরও ভালো করে বোঝা যাবে যে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারটা কী। মানে মেনলি, এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই দেয়, মানে এক্সপেরিমেন্টালি এটাই দেখা গেছে যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই দেয় যে ওই হাইড্রোকার্বনগুলোর যে কম্বাসন হয়, মানে হাইড্রোকার্বনগুলোকে যে অক্সিজেনের মধ্যে দহন করা হয় তার জন্য যে ফ্লেমটা জেনারেট হয় সেই ফ্লেমের টেম্পারেচারটাই এটা। আর এটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, মানে রিয়াকশন মিডিয়ামে কোনো তাপ ঢুকছেও না বেরোচ্ছে না, মানে হিট এক্সচেঞ্জ আর কনস্ট্যান্ট প্রেশার কিউপি যেটা, সেটা যদি 0 হয় তাহলে যে ফ্লেমের যে টেম্পারেচারটা পাওয়া যায়, দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার, এইটা হয়। তাহলে এটা কি হয়, তাহলে ঠিক করে বলি যে তাহলে এখানে হচ্ছে যে in the calculation of enthalpy change for a chemical reaction, we assume that the reaction takes place at constant temperature, but for both exothermic and endothermic reaction, heat is either liberated or absorbed during the reaction, which should change the temperature of the system. এইবার we may assume that the heat is immediately dissipated to the surrounding and temperature remain constant, but experimentally এটা হয় না, remain constant, বাট সব রিয়াকশনের ক্ষেত্রে হিটটা এত তাড়াতাড়ি ডিসিপেট করতে পারে না, যে কারণে, তাহলে এটা একটু লিখে দিই, বাট দেয়ার আর many reactions, many basically the first reaction where
heat cannot dissipate to the surrounding very quickly, and hence temperature of the system has been changed. And it is observed that temperature of reactant will be different to that of the প্রোডাক্ট। এইটা হয় আর কি। তাহলে এরপর তাহলে কি দেখা যাক, তাহলে তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি দেখা যাক যে কনসিডার এ রিয়াকশান, স্ক্রিনটা নামাবে একটু। কনসিডার এ রিয়াকশান ধরো আর থেকে এক্স হচ্ছে, আর থেকে এক্স হচ্ছে, তার মানে যেখানে এই আরটা হচ্ছে রিয়াক্ট্যান্ট অ্যান্ড এক্সটা হচ্ছে প্রোডাক্ট, এবং এবং এই রিয়াকশান অ্যান্ড দ্য রিয়াকশান টেক্স প্লেস at constant temperature and pressure। এইটা তাহলে এবার রিয়াকশানটাকে ধরো, এই রিয়াকশানটাকে আমি দুটো ভাগে ভাগ করি। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে স্টেপ 1 এইটা, এখানে আমি বলছি যে এই রিয়াক্ট্যান্টটা প্রথমে T0 টেম্পারেচারে ছিল আর প্রেশার পিতে ছিল, সেখান থেকে ও যাচ্ছে হচ্ছে এক্স, প্রথমে হচ্ছে T0 আর পিতে যাচ্ছে এইটা। এইবার কি হচ্ছে, এবার এইটা যাওয়ার ফলেও কিছু পরিমাণ হিট হয়তো ছেড়েছে বা কিছু পরিমাণ হিট হয়তো নিয়েছে, ডিপেন্ডিং অন দ্য ওই এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক। তাহলে সেই পরিমাণ তাপটা ডিসিপেট হতে হবে বা ডিসিপেট হতে পারছে না, তার ফলে দেখা যায় এইটা হওয়ার পরেও আরেকটা স্টেপ হচ্ছে, যার ফলে টেম্পারেচারটা ফাইনালি চেঞ্জ হয়ে যাচ্ছে প্রোডাক্টের, যে এটা তখন তারপরে কি হচ্ছে এক্স T0 পি থেকে এটা যাচ্ছে হচ্ছে এক্স টি কমা পিতে, মানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকছে, ধরো প্রেশারটা ওই স্ট্যান্ডার্ড স্টেটে আছে, মানে 1 বারে আছে, তা আর তার সাথে টেম্পারেচারটা তখন এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা হয়। তাহলে যদি তাহলে ওভারঅল রিয়াকশান, তার মানে এখান থেকে কি দাঁড়ালো, তাহলে এটার যদি আমি ওভারঅল রিয়াকশান দেখি, তাহলে আমার এখান থেকে ওভারঅল রিয়াকশান কি দাঁড়ালো, যে এইটা আর এইটা কেটে গেল, তার মানে আমার বেসিক্যালি ওভারঅল রিয়াকশান যেটা সেটা দাঁড়ালো আর T0 কমা পি থেকে এটা গেল এক্স টি কমা পিতে এইটা। তাহলে এরকমভাবে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের টেম্পারেচার কিন্তু আলাদা হয়ে গেল ফাইনালি। তাহলে সেটা অ্যাকচুয়ালি মানে ম্যাথামেটিক্যালি কি হলো, যে তাহলে যে হেয়ার ফর স্টেপ 1 চেঞ্জ ইন এনথালপি ধরছি, ধরো ডেল্টা আর এইচ অ্যাট T0, কারণ T0 টেম্পারেচার আছে, তাহলে আমি বললাম যে এটা আছে আমার ডেল্টা আর এইচ T0, এইটা আছে আমার প্রথম এই স্টেপ 1-এর জন্য, হ্যাঁ স্টেপ 1-এর জন্য, এইটার জন্য আমার বলছি যে ডেল্টা আর এইচ T0 এইটা। আর স্টেপ 2-এর জন্য এনথালপি চেঞ্জ কত, স্টেপ 2-এর জন্য আমি এনথালপি চেঞ্জ বলছি ডেল্টা এইচ, এইটা বলছি।
তাহলে আমার এখানে তাহলে এইবার তাহলে চেঞ্জ ইন এনথালপি ফর স্টেপ 2 যেটা, সেইটা কি হবে, ডেল্টা এইচ ইকুয়ালস টু আমার ইন্টিগ্রেশন, এখানে আমার কি হয়েছে যে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল আর সিপিডিটি, তাই তো হবে। এইবার এইখানে আমার হচ্ছে রিয়াকশানটা এক্স থেকে মানে এক্সই হয়েছে, শুধুমাত্র টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, তার মানে আমার এইখানে ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে গিয়ে T0 থেকে টিতে এই ইন্টিগ্রেশন হবে, আর এখানে সিপিটা হবে হচ্ছে গিয়ে জাস্ট সিপি অফ এক্স, এক্সের সিপি, কারণ এখানে তো মানে মানে রিয়াক্ট্যান্টও যা প্রোডাক্টও তাই, পার্টিকুলারলি এই স্টেপের জন্য। তার মানে আমার এখানে ডেল্টা এইচ হবে ইন্টিগ্রেশন অফ T0 টি সিপি এক্স ডিটি, এটা হলো। তাহলে এবার আমার এখান থেকে, তাহলে যদি এবার তাহলে এই ওভারঅল রিয়াকশান যেটা, এই ওভারঅল রিয়াকশানের জন্য যদি আমার এই ওভারঅল রিয়াকশানের জন্য চেঞ্জ ইন এনথালপি যদি ডেল্টা আর এইচ হয়, তাহলে আমি এখন ফ্রম হেসেস ল থেকে কি লিখতে পারি, যে তার মানে ফ্রম দ্য হেসেস ল অফ কনস্ট্যান্ট, দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি, এই সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে ওই এনথালপি চেঞ্জটা আর একবার বলবে? মানে সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে এনথালপি চেঞ্জ কি হচ্ছে, সেকেন্ড স্টেপে টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, T0 থেকে T হয়েছে। আর এই কার্চফ ল থেকে আমরা কি জানি, কার্চফ ল থেকে আমরা জানি যে ডি অফ ডেল আর এইচ ইকুয়ালস টু ডেল আর সিপি ডিটি, এইটা আমরা অলরেডি জানি কার্চফ ল থেকে। তাহলে এবার এইখানে ডেল আর সিপি মানে কি, এইখানে ডেল আর সিপি তো আলাদা করে কিছু না, কারণ এখানে রিয়াক্ট্যান্টও যা প্রোডাক্টও তাই আছে, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে সেই জন্য ডেল আর সিপিটাই এখানে হবে বেসিক্যালি দ্য সিপি অফ এক্স, সেই জন্য সিপি ব্র্যাকেটে এক্স লিখেছি। আর যেমন ডিটি আছে ডিটি, আর এদিকে হচ্ছে গিয়ে তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডি অফ ডেল আর এইচ যেটা, সেটা ডেল্টা এইচ হয়ে যাবে, বাট শুধুমাত্র স্টেপ 2 এর জন্য। আর ইন্টিগ্রেশনটা হবে কোথা থেকে, T0 থেকে টিতে ইন্টিগ্রেশন হবে, তাই এটা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এইবার হচ্ছে তাহলে এবারে যদি আমি বলি যে ওভারঅল রিয়াকশানের জন্য চেঞ্জ ইন এনথালপি আমার ডেল্টা আর এইচ, এটা যদি বলি, তাহলে আমার ফ্রম মানে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে কি পাবো, যে ডেল্টা আর এইচ দিস ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ডেল্টা আর এইচ T0 যেটা স্টেপ 1 এর জন্য চেঞ্জ ইন এনথালপি ছিল, প্লাস হচ্ছে ডেল্টা এ যেটা স্টেপ 2 এর জন্য চেঞ্জ ইন এনথালপি, এটা হবে। তাহলে এইখান থেকে আমার ডেল্টা এইচ কত হবে, ডেল্টা এইচ যেটা সেইটা হচ্ছে ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ T0। এবার ডেল্টা এইচ মানে কি, T0 থেকে টি সিপি অফ এক্স ডিটি, সেইটা ইকুয়ালস টু ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ T0, এটা হলো। এইবার এখান থেকে আবার যদি এই সিপিটা বলি যে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ টি থেকে T0-র মধ্যে, তার মানে তখন এইটা হয়ে যাবে সিপি অফ এক্স টি মাইনাস T0, দিস ইজ ইকুয়ালস টু ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ T0। আর এখান থেকে আমার টি ইকুয়ালস টু হবে যে মানে ফাইনালি প্রোডাক্টের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যে টেম্পারেচারটা হয়েছে মানে টি যেটা, সেইটা তাহলে এখান থেকে পেয়ে যাব, টি ইকুয়ালস টু হবে হচ্ছে T0 প্লাস ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ T0 বাই সিপি অফ এক্স, এইটা হবে, তাই তো? আর এটা বুঝতে পেরেছো তো?
মানে তার আমার তো উদ্দেশ্য ছিল এইটাই যে এই যে টেম্পারেচারটা যে ওই মানে ওই যে পরিমাণ হিট ছাড়ছে বা যে পরিমাণ হিট নিচ্ছে সেই হিটটাকে ডিসিপেট করার জন্য যে প্রোডাক্টের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে ফ্রম দ্য রিয়াক্ট্যান্টের টেম্পারেচার, সেই টেম্পারেচারটা চেঞ্জ হয়ে টি টেম্পারেচারে দাঁড়িয়েছে, সেই টিটাকে বের করাটাই আমার উদ্দেশ্য ছিল। তাহলে আমি যে এখান থেকে পেয়ে গেলাম টি ইকুয়ালস টু হচ্ছে T0, যেটা আমার রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল টেম্পারেচার ছিল, প্লাস ডেল্টা আর এইচটা ছিল হচ্ছে টোটাল রিয়াকশানটার জন্য চেঞ্জ ইন এনথালপি ওভারঅল রিয়াকশানের জন্য, মাইনাস ডেল্টা আর এইচ T0, এটা ছিল একদম ইনিশিয়াল মানে যেটা হওয়া উচিত, মানে যদি টেম্পারেচার চেঞ্জ না হতো তার জন্য যে রিয়াকশানটা পেতাম সেই রিয়াকশানের জন্য চেঞ্জ ইন এনথালপি বাই হচ্ছে এক্সের হিট ক্যাপাসিটি মানে প্রোডাক্টের হিট ক্যাপাসিটি, এটা হলো। এই যে টিটাকেই বলা হয় অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এই টিটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক, মানে এটা অ্যাডিয়াবেটিক এখনো বলা হবে না, এটা হচ্ছে ফ্লেম টেম্পারেচার। এই টিটা হচ্ছে গিয়ে ফ্লেম টেম্পারেচার। তাহলে ওই যে হাইড্রোকার্বনের যে আর কি হিট অফ মানে হয় হাইড্রোকার্বনের যে কম্বাশন হয় সেই কম্বাশনের জন্য ফ্লেমের যে টেম্পারেচারটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই ইকুয়েশান থেকে পাওয়া যাবে এটা। এইবার যদি আমি বলি যে দ্য প্রসেস ইজ দ্য অ্যাডিয়াবেটিক মানে অ্যাডিয়াবেটিক ওয়ান, যে ওয়েন দ্য Ma'am, হ্যাঁ T0 is room temperature. T0 রুম টেম্পারেচার, হ্যাঁ যে কোনো টেম্পারেচার হতে পারে T0, হ্যাঁ রুম টেম্পারেচারও বলতে পারো। Okay, ma'am. But when the reaction takes place in adiabatic condition, এই একটুখানি ধরো আমি আসছি। এই আমি না পরে পড়াবো বুঝলে, আমি এখন রেখে দিচ্ছি, আমার মায়ের খুব শরীর খারাপ। আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে তাহলে যে ফ্লেম টেম্পারেচার যেটা মানে ফ্লেম টেম্পারেচার মানে কি, যেটা বারবার বললাম যে যখন বেসিক্যালি কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেনের মধ্যে দহন করা হয় তখন যে ফ্লেমটা পাওয়া যায় সেই ফ্লেমের টেম্পারেচার এই ইকুয়েশান থেকে পাওয়া যাচ্ছে, যে T ইকুয়ালস টু T0 প্লাস ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ অ্যাট T0 বাই সিপি অফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে প্রোডাক্ট। এইবার হচ্ছে কথাটা হচ্ছে যদি এই রিয়াকশানটা অ্যাডিয়াবেটিক কন্ডিশনে হয় তাহলে কি বলছি যে হোয়েন দ্য রিয়াকশান টেক্স প্লেস অফ অ্যাডিয়াবেটিক কন্ডিশন, এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে হিট এক্সচেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যেটা মানে দ্যাট ইজ কিউপি, সেইটা হচ্ছে গিয়ে 0। বাট এইখানে কিউপি মানে কি, এইখানে কিউপি মানে হচ্ছে গিয়ে এই যে এই ডেল্টা আর এইচটা 0, মানে এই যে অ্যাকচুয়াল যে রিয়াকশানটা এই রিয়াকশানের জন্য এই ওভারঅল রিয়াকশানের জন্য যে চেঞ্জ ইন এনথালপি ডেল্টা আর এইচ সেটা হবে 0, কারণ ওভারঅল রিয়াকশানটা তো এইটা,
তাহলে এই রিয়াকশানটা যদি অ্যাডিয়াবেটিক হয় তাহলে এই রিয়াকশানটার জন্য যে চেঞ্জ ইন এনথ্যালপি মানে চেঞ্জ ইন হিট মানে হিট এক্সচেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটা বেসিক্যালি ওই ডেল্টা এইচের সাথে সমান হয় কিউপিটা, তাহলে কিউপি জিরো মানে কি হবে, এই রিয়াকশানের জন্য ডেল্টা এইচ জিরো। তাহলে এইটা যদি জিরো হয় দেন দ্য ফ্লেম টেম্পারেচার কি হবে, দেন কি হলো যে টি ইকুয়ালস টু কী দাঁড়ালো, টি ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে টি জিরো মাইনাস ডেল্টা আর এইচ অ্যাট টি জিরো বাই সিপি অফ এক্স, এইটা দাঁড়ালো। মানে এই যে এই ডেল্টা আর এইচটা জিরো হয়ে গেলে তখন এই ইকুয়েশানটা এরকম দাঁড়ালো। তাহলে এই যে এই টেম্পারেচারটাকে বলা হয় যে এইটা হচ্ছে, তাহলে ডেল্টা আর এই জিরো হয়ে গেলে যে টিটা পাওয়া গেল, এই টেম্পারেচারটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার, বা এটাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এই যে টিটা এইটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার or maximum adiabatic ফ্লেম টেম্পারেচার, এইটা হবে। এইবার এইখানে তাহলে এইবার দেখা যাক, তাহলে এবার যে প্রথম যে ইনিশিয়াল যে রিয়াকশানটা ছিল, মানে যে রিয়াকশানটা বেসিক্যালি এক্সোথার্মিক, মানে যে রিয়াকশানটা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক হওয়ার জন্য তাপ লিবারেট করছিল অথবা তাপ অ্যাবজর্ব করছিল, যে কিছু পরিমাণ হিট লিবারেট বা অ্যাবজর্ব করার জন্য বা লিবারেট করার জন্য কী করতে হচ্ছিলো, যে রিয়াকশানটা থেকে যে পরিমাণ হিটটা আর কি অ্যাবজর্ব করছিল বা লিবারেট করছিল সেই পরিমাণ হিটকে ডিসিপেট করে যেতে হতো। এবার ভীষণ তাড়াতাড়ি ডিসিপেট করতে পারছিল না বলে টেম্পারেচারের চেঞ্জটা হচ্ছিল। তাহলে অ্যাকচুয়ালি যে রিয়াকশানটার জন্য এটা হচ্ছিল, মানে যে রিয়াকশানটা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক হওয়ার জন্য হিটটা ছাড়ছিল বা হিটটা অ্যাবজর্ব করছিল, সেই রিয়াকশানটার যে চেঞ্জ ইন এনথালপি সেটাই তো ডেল্টা আর এইচটি জিরো। মানে ডেল্টা সেই রিয়াকশানটা মানে একই টেম্পারেচারে থাকছিল, যেটা রিয়াকশানটা রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, সেইখানেই তো ওই এন্ডোথার্মিক বা এক্সোথার্মিকের ব্যাপারটা আসছিল। তাহলে সেই রিয়াকশানের জন্যই চেঞ্জ ইন এনথালপি হচ্ছে এই ডেল্টা আর এইচটি জিরো এইটা। তাহলে এবার যদি সেই রিয়াকশানটা যদি তাহলে এখন এক্সোথার্মিক হয়, তাহলে ওয়েন দ্য রিয়াকশান, তাহলে ইফ দ্য রিয়াকশান ইজ এক্সোথার্মিক, তার মানে কি, তার মানে এই যে ডেল্টা আর এইচ অ্যাট টি জিরো যেটা, সেইটা হচ্ছে গিয়ে নেগেটিভ, এটা নেগেটিভ বা এটা লেস দ্যান জিরো। এইটা নেগেটিভ মানে কি হবে, এইটা নেগেটিভ মানে কি হবে, এটা যদি নেগেটিভ হয় তার মানে অবশ্যই এই যে এখানে মাইনাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে তার মানে অতএব এখানে কি হবে, টিটা গ্রেটার দেন টি জিরো হবে এক্সোথার্মিক রিয়াকশনের জন্য। তার মানে এইটার ক্ষেত্রে এই ফ্লেম টেম্পারেচারটা, তার মানে কি এইটার ক্ষেত্রে ফ্লেম টেম্পারেচারটা রিয়াক্ট্যান্টের টেম্পারেচারের থেকে বেশি হয়ে গেল, তার মানে প্রোডাক্টের যে ফাইনাল টেম্পারেচারটা, তার মানে এইটা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হলো, যে হিটটা লিবারেট করছে এক্সোথার্মিক রিয়াকশন ক্ষেত্রে, সেই হিটটাকে যদি ডিসিপেট করতে হয়, মানে যেদিকে আমার হিটটা লিবারেট হচ্ছে তার উল্টো দিকে গিয়ে যদি পুরো ব্যাপারটাকে প্রশমিত করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি কী করতে হবে, প্রোডাক্টের টেম্পারেচারটাকে বেড়ে যেতে হবে, দ্যাট ইজ টি গ্রেটার দেন টি জিরো হতে হবে। তার মানে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে দেয়ার উইল বি রাইজ ইন টেম্পারেচার, আর যদি রিয়াকশনটা এন্ডোথার্মিক হয়, ইফ দ্য reaction is endothermic, তার মানে ডেল্টা আর এইচ টি জিরোটা গ্রেটার দ্যান জিরো, তার মানে টি ইকুয়ালস টু কী হবে, টিটা হচ্ছে লেস দ্যান টি জিরো, যেটা ইমপ্লাই করবে যে টিটা হচ্ছে লেস দ্যান টি জিরো, তার মানে কি হবে, দেয়ার উইল বি, তার মানে কি প্রোডাক্টের টেম্পারেচারটা রিয়াক্ট্যান্টের টেম্পারেচারের থেকে কম হবে, তার মানে দেয়ার উইল বি এ ডিক্রিজ ইন টেম্পারেচার, এটা হবে।
এইবার এই টেম্পারেচারটা এবার এটা হলো, তাহলে বেসিক্যালি এইটার মানে দিস টেম্পারেচার has a special significance, particularly in the combustion of হাইড্রোকার্বন। এইটা এবং এইটার ক্ষেত্রে দেখা যায় যে এই বাট এমনি অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে দেখা যায়, মানে এটা তো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন হলো, বাট অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে দেখা যায় যে মানে হিট কিছুটা ডিসিপেট করে যায়। মানে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে দেখা যায় যে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য যে পরিমাণ হিটটা লিবারেট হচ্ছে বা যে পরিমাণ হিটটা অ্যাবজর্ব হচ্ছে তার কিছুটা ডিসিপেট করে যায়, এবং সেই জন্য এক্সপেরিমেন্টাল কন্ডিশনে যে প্রোডাক্টের যে ফাইনাল টেম্পারেচারটা পাওয়া যায় সেইটা হচ্ছে থিওরিটিক্যালি ক্যালকুলেটেড টেম্পারেচারের থেকে কম হয়। কারণ এক্সপেরিমেন্টালি মানে থিওরিটিক্যালি যেটা বলছে যে হিটটা একদমই ডিসিপেট করছে না, এক্সপেরিমেন্টালি হয়তো পুরো হিটটা ডিসিপেট করতে পারে না, বাট কিছুটা ডিসিপেট করে যায় এক্সপেরিমেন্টাল কন্ডিশনে। সেই জন্য পুরোটাই ডিসিপেট করতে পারে না বলেই এই কনসেপ্টটা আসলো, অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারের কনসেপ্টটা, বাট কিছুটা ডিসিপেট করে যায়। সেই জন্য এক্সপেরিমেন্টাল কন্ডিশনে দেখা যায় যে এক্সপেরিমেন্ট থেকে যে ফ্লেম টেম্পারেচারটা পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি মানে এই ম্যাক্সিমাম থিওরিটিক্যালি যে ফ্লেম টেম্পারেচারটা পেলাম, যে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার যেটা পেলাম সেটার থেকে সাধারণত কম হয়। তাহলে সেই কথাটা একটু মানে লিখে দেওয়া যেতে পারে যে in actual experiment there must be a dissipation of energy and hence experimental flame temperature will be less than the theoretically calculated maximum adiabatic flame টেম্পারেচার। এইটা তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারের কনসেপ্ট। এবার এইটা পুরোটাই করা হয়েছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার রিজিয়ানে। যদি কনস্ট্যান্ট ভলিউম করা হয়, মানে এমন কোনো একটা কোনো একটা কন্টেনারের মধ্যে করা হয় যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে হচ্ছে ইন টার্মস অফ, তাহলে ইফ দ্য reaction takes place at constant volume, then final temperature should be T ইকুয়ালস টু হবে হচ্ছে T0 মাইনাস ওই ডেল্টা এইচটা হয়ে যাবে ডেল্টা ইউ অ্যাট T0 বাই সিপিটা হয়ে যাবে সিভি অফ এক্স, এটা হয়ে যাবে। তাহলে যেখানে ডেল্টা আর ইউ অ্যাট T0টা কি, ওয়ার ডেল্টা আর ইউ অ্যাট T0 ইজ দ্য চেঞ্জ ইন internal energy for the reaction at T0 এইটা। আর এবং মানে ডেল্টা এবং at
কনস্ট্যান্ট ভলিউম অলসো, এটা তো রাখতেই হবে। আর এরকম হলো সিভিটা তো হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এইটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। আচ্ছা, এইবার হচ্ছে এর পর থেকে যেটা আসে, যেটা ওই মানে আজকে ভেবেছিলাম আর কি বলে দেবো, তো সেই যেটা এর পর থেকে আসে সেটা হচ্ছে বেশিটাই বেসিক্যালি হবে, বেশিটাই হচ্ছে ভীষণই মানে ইনফরমেটিভ, যেগুলো এই অর্গানিক ইনঅর্গানিকের লোকেদেরই মেনলি লাগে। হ্যাঁ, যে অর্গানিক ইনঅর্গানিক ডিসিপ্লিনের ক্ষেত্রে এগুলো একটু ভালো করে জেনে রাখতে হয়, বা এমনি নর্মালি মানে ওই নিউমেরিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে ওই একটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য হয়তো লাগে। মানে বেসিক্যালি এগুলো হচ্ছে শুধু ডেফিনেশন, আর কিছু না। যে মানে বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপস অফ এনথালপি, মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান যদি হয় তাতে ডিফারেন্ট টাইপস অফ এনথালপি থাকে, তার হচ্ছে জাস্ট ডেফিনেশন। এগুলো হয়তো তোমরা অলরেডি ইনঅর্গানিকে পড়েও ফেলেছো। তো এটার মধ্যে মানে এই নেক্সট যেগুলো বলবো সেগুলোর মধ্যে তেমন সত্যিই মানে ইন্টারেস্টিং বা কনসেপচুয়াল যে বিশাল কিছু আছে তা নয়, বেশিটাই ইনফরমেটিভ অ্যান্ড হচ্ছে মানে ডেফিনেশন মেনলি। যে নেক্সট হচ্ছে ওই বিভিন্ন আর কি এগুলো বিভিন্ন এনথালপিসগুলো ফর এ কেমিক্যাল রিয়াকশান। তো এইটা যেটা, এটা আমি ভেবেছিলাম আজকে বলে দেবো, কিন্তু আমার এই মায়ের হঠাৎ করে শরীর খারাপের জন্য তো রেখে দিতে হলো। তো এইটা যেটা আমি যেটা বলতাম সেটা মেনলি ওই একটা পিপিটি অলরেডি বানানো আছে স্যারের আর আমার, তো সেই পিপিটিটা দেখে দেখেই বলতাম, এখানে আর লিখতামও না, এমনিতে ক্লাসে বললেও এইভাবেই বলতাম। তো আমি একটা কাজ করছি, আমি বরং সেই পিপিটিটা দিয়ে দিচ্ছি, আর স্যারের একটা লেকচার আছে, আমি ওইটাই এক্স্যাক্টলি দেখে দেখে বলতাম। তো আমার বরং স্যার আরও বেশি ভালো বলেছে, স্যারের লেকচারটা বরং এই কদিনের মধ্যে তোমরা ভালো করে শোনো, আর পিপিটিটা তো দিয়েই দিচ্ছি, এবং বরং সেইটা ভালো করে শুনে শুনে যদি কোনো অসুবিধা থাকে সেইটা নিয়ে বরং শুক্রবার দিন কিছুক্ষণ নেক্সট ক্লাসে কিছুক্ষণ কথা বলা যাবে, বলে তারপরে পরে, যেহেতু আজকে যদি ক্লাসটা হতো তাহলে আমি করে দিতাম একরকম, যেহেতু আজকে আমার একটু প্রবলেমের জন্য হতে পারলো না, আর এর অলরেডি এর আগে দুদিন ক্লাস হয়নি, সেজন্য আর টাইম ওয়েস্ট করে দরকার নেই। তোমরা বরং ওইটা শোনো, ওইটাই আমি বলতাম, ওই লেকচারটাই শোনো, আর আমি পিপিটির পিডিএফটা দিয়ে দিচ্ছি, এই যতটা পড়ালাম তার পিডিএফটা দিয়ে দিচ্ছি, তার ভিডিওটাও দিয়ে দিচ্ছি, বরং ভালো করে শুনে ফেলো, নেক্সট ক্লাসে বরং বলবে যে কোনো অসুবিধা আছে কিনা, সেই অসুবিধা নিয়ে বরং ডিসকাস হবে। কারণ এই নেক্সট যেগুলো আছে সেগুলোর মধ্যে তেমন যে কনসেপচুয়াল কিছু আছে কিছুই নেই, জাস্ট ডেফিনেশন, জাস্ট কতগুলো কাপেল অফ ডেফিনেশন, আর কিছু না। তো সেই জন্য আর কি, তো এটা করো, তারপরে বরং যাতে পরের দিন থেকেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট সেটাতে যাতে ঢুকে যাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে।